আওয়ামী লীগ একটা ভৌতিক দলে পরিণত হয়ে গেছে। এই দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা শীর্ষ, প্রায় সবাই পলাতক, দেশের ভিতরে এবং দেশের বাইরে। এবং তারা পালিয়ে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, ঘর সংসার পরিচালনা করছেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুরো দমে তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে তাদের অনেক বড় এস্টাবলিশমেন্ট রয়েছে ব্রাসেলসে, ইউরোপের যেটা সম্মিলিত রাজধানী। তাদের বিগেস্ট এস্টাবলিশমেন্ট রয়েছে ফ্রান্সে এবং ইংল্যান্ডে, এবং আমেরিকার কথা তো যাকে বলা হয় বলাই বাহুল্য। বিশেষ করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, মিয়ামি, মিশিগান, এ সকল এলাকাতে এমন এমন শহর আছে যে শহরে ওখানকার ডেমোক্র্যাট বা রিপাবলিকান যারা আছেন তাদের সে আওয়ামী লীগের কমিটি বড়। যারা আমেরিকাতে থাকেন তারা এই জিনিসগুলো জানেন। এবং শুধু কমিটি বড় না, ওখানে 2-3টা কমিটিও আছে। তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে সম্মেলন করে, মারামারি করে, কাটাকাটি করে, তারপরে দলের একটা ছোট পদ পদবি বাগানোর জন্য তারা কোটি টাকা পর্যন্ত খরচ করে। ও আর একটা শহর শিকাগো, সেখানে আওয়ামী লীগের একটা বিরাট যাকে বলা হয় সংগঠন রয়েছে। এরকম তো মানে অবাক করার ব্যাপার হলো যে আমি যখন চায়নাতে গিয়েছি বিভিন্ন জায়গাতে, চায়নার ছোট ছোট শহরে যেখানে বাঙালিরা থাকে সেখানেও আওয়ামী লীগ আছে। হংকংয়ে আওয়ামী লীগের বিরাট একটা সংগঠন আছে হংকং শহরে। মানে আপনি এগুলো না দেখলে, আমি একবার চিন্তা করলাম, গেলাম সেই স্ক্যান্ডিনেভিয়ান একটা কান্ট্রি সুইডেনে। সুইডেনের একেবারে অজপাড়ায় বা স্টকহোম থেকে অনেক অনেক দূরে, ও মাই গড, সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগের বিরাট সংগঠন সুইডেনে। এনিওয়ে, এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ গুপ্ত সংগঠনের মতো হয়ে গেছে। আর কিভাবে গুপ্ত সংগঠন হতে হয়, পরিচালনা করতে হয়, এটা আওয়ামী লীগ একেবারে হাড়ে হাড়ে বুঝে গেছে জামাতের কাছ থেকে। এবং একটা জিনিস হলো কি, রতনে রতন চিন, একটা কথা আছে। তো জামাতের সঙ্গে তো আওয়ামী লীগ বিভিন্ন সময় যুদ্ধ করেছে, 71-এ যুদ্ধ করেছে, সরাসরি যুদ্ধ করেছে, রাজনৈতিক বিরোধ তাদের ছিল। এবং সেই আওয়ামী লীগের মধ্যে জামাত অসাধারণ সুন্দরভাবে ঢুকে গেছে, ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকে গেছে। তো কাজেই জামাতের যে চরিত্র, অভ্যাস, কর্মকাণ্ড, এটা এখন তো আওয়ামী লীগ হাড়ে হাড়ে বুঝে গেছে। তো যে কৌশল জামাত এবং শিবির আওয়ামী লীগের উপর প্রয়োগ করেছে, ঠিক একই কৌশল এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কতটা সাকসেসফুলি করতে পেরেছে তার একটা বাস্তব প্রমাণ দেখেন। যে এই বর্তমান সরকারের একজন উপদেষ্টার দিকে আঙ্গুল উঁচিয়ে সবাই বলছে যে আওয়ামী লীগের সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে ধনাঢ্য এবং সবচাইতে যাকে বলা যার উপর মানুষের রাগ খুব বেশি, তো এইরকম একজন মন্ত্রী, সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার, সেই মন্ত্রীর সকল কিছু দেখভাল করছে তার অর্ধেক বিষয় আদি সম্পত্তি দেখভাল করছে এই সরকারের একজন উপদেষ্টার নিকটাত্মীয়। আপনারা সবাই জানেন, একটা পশমও কেউ স্পর্শ করতে পারেনি। আর বাকি অর্ধেক দেখাশোনা করছে বিএনপির 3টি গ্রুপ, মানে 3টা গ্রুপ, 3জনই বাংলাদেশের জাতীয় রাজনীতি খুব বিখ্যাত 3টি গ্রুপ তাকে দেখাভাল করছে। আপনি বুঝেন যে আওয়ামী লীগ কতটা কৌশলী এবং কতটা সফল। আওয়ামী লীগের বেক্সিমকো চিন্তা করেন, বেক্সিমকো গিয়ে দেখেন সালমান রহমান জেলের মধ্যে, কিন্তু তার প্রতিটি কোম্পানি আবার পুনর্গঠিত হচ্ছে, প্রত্যেকটা অফিসে রং লাগছে, চং লাগছে, এবং তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। তাদের সহযোগিতায় খুঁজে বের করেন এস আলম। এরপর যাকে বলা হয় আওয়ামী লীগের আরেকটি সবচেয়ে বড় সংগঠন, মানে যারা আছে, যেমন এক্সিম ব্যাংকের যে মালিক ছিল, ওই যে দাড়িওয়ালা নজরুল সাহেব, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকার্স কমিটির প্রধান, তার যে নাসা গ্রুপ, তারপর সামিট গ্রুপ,
এইভাবে আওয়ামী লীগের টপ যে 100 কোম্পানি, কর্পোরেট হাউস, গিয়ে দেখেন তো টাকাটা কারা চালাচ্ছে, কত সুন্দরভাবে চলছে, আবার সেখান থেকে টাকা জায়গার মতো কিভাবে পৌঁছে যাচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখেন তো। তাহলে এই যে আওয়ামী লীগের যে কৌশল, সেই কৌশলের মধ্যে ফজলুর রহমান আছে নাকি, রুবিন ফারহানা আছে নাকি, দেখেন তো আব্দুল তুষার আছে নাকি, মাসুদ কামাল আছে নাকি, আলমগীর ওই যে সাংবাদিক আলমগীর আছেন কিনা, কারা আছেন? তো এই যে ভূতের মতো করে দেশের প্রভাবশালী সবার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে বা আওয়ামী লীগকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কি হলো, আওয়ামী লীগকে নিয়ে সবার ভয়, ইউনূস সাহেবের ভয়, বিএনপির ভয়, জামাতের ভয়, এনসিপির ভয়, সবাই শুধু আওয়ামী লীগের ভয়ে থরথর করে কাঁপছে। এবং এই ভয়ের ফলে যে রসায়নগুলো হচ্ছে, হঠাৎ করে কথা নাই বার্তা নাই দেখা গেল সায়দাবাদের বাস স্ট্যান্ডে জনবহুল জায়গাতে 100-150 লোক দাঁড়িয়ে গিয়ে একটা মিছিল শুরু করে দিল, এরপর ইন্টারনেট ছড়িয়ে দিল। হঠাৎ করে কোনো কথাবার্তা নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, গুলিস্থানে একের পর এক মিছিল হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। কোথা থেকে কে বা কারা এসে কি একটা নাম দিয়ে আওয়ামী লীগের যে অফিস, বঙ্গবন্ধু বিভিন্ন অফিস ঝাড় মুছ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠরে সুন্দর করে রেডি করে বসে আছে। তারা জুলাই আগস্ট বিপ্লবের এখানে কি গবেষণাগার তৈরি করবে, বসে আছে। এই বছর দেখেন 32 নম্বর নিয়ে কি নাটকীয়তা হয়ে গেল 15 আগস্টে। এই সবই আওয়ামী লীগের ভৌতিক কর্মকাণ্ড, ভূতের মতো কর্মকাণ্ড। ওখান থেকে কথা নাই বার্তা নাই, প্রতিদিনই শেখ হাসিনা একটা বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং সেই বক্তব্য এতটা সরকারকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে যে সরকার প্রেস নোট জারি করেছে যে এই ধরনের বক্তব্য দেশের কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না। এবং শেখ হাসিনার জমানাতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, তার সে 100 গুণ ভয় এখন যাকে বলা হয় সরকারের মধ্যে ঢুকে পড়েছে। তো এমন অনেক লোক রয়েছে, শেখ হাসিনার ওই যে ভাষণ, সেই ভাষণ যদি হঠাৎ করে একটা লোক রাস্তায় হাসছে, গাড়িতে বসে আছে বা গাড়ি চালাচ্ছে, তার পিছনে যদি ওই ভাষণ বাজিয়ে দেওয়া হয়, কিংবা বঙ্গবন্ধুর সে ভাষণটা যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, তাহলে এতটুকু বিশ্বাস করেন, যদি সে মানে ঢাকা শহরের মেট্রো রেলে থাকে, ভয় লাভ দেবে। যদি সে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে থাকে, কোন গাড়ির সঙ্গে লাগিয়ে দেবে আপনি টেরই পাবেন না। আর পদ্মা ব্রিজের উপরে যদি সে যেতে থাকে এবং পুরো পদ্মা ব্রিজ যদি একা থাকে, ওই লোক গাড়ি থামাবে, গাড়ি থামিয়ে তারপর শেষে ধীরে সুস্থে পদ্মা সেতুর উপরে উঠে টুস করে একটা লাভ দিয়ে বলবে যে যে ভূতে আমাকে ধরেছে, এই পদ্মা নদীতে না পড়া পর্যন্ত, ডুবে না মরা পর্যন্ত আমার ভূত যাবে না। এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই শেখ হাসিনার কণ্ঠস্বর আর বঙ্গবন্ধুর কণ্ঠস্বর। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর মূর্তি, তাদের ছবি, তাদের কণ্ঠস্বর, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের কাছে এখন যে কোনো ভূত, প্রেত, জিন, দৈত্য, অশরীরী আত্মা সবকিছুর চাইতে ভয়ঙ্কর হয়ে পড়েছে, ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে পড়েছে। এবং তারা যে অকারেন্সগুলো ঘটাচ্ছে, আপনি চিন্তা করেন লন্ডনে কি কাজটি করলো, অসভ্যর মতো কাজ করলো, বলার মতো না। সেখানে দলবল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজকীয় অতিথি হিসেবে গেছেন। বলেন তো সেই জায়গাটিতে এইভাবে তাকে যেভাবে ধাওয়া দেওয়া হলো, মানে তিনি তো হোটেলের মধ্যেই ছিলেন, কিন্তু তার যারা লোকজন রয়েছে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য ধর 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 ধর, কাউকে ধরা হচ্ছে না, কিন্তু দূর থেকে সাউন্ড করা হচ্ছে, ধাওয়া দেওয়া হচ্ছে, ধোয়া ধোয়া ধাওয়া। এতে যে প্যানিক তৈরি হলো, মানে যারা ওখানে ছিলেন তাদের মধ্যে এক ধরনের প্যানিক, যদি জানালা দিয়ে কেউ এই দৃশ্য দেখে থাকেন তার বমি চলে আসছে। এরপরে তারা কোথা থেকে অভিনব একটা গাড়ি ভাড়া করছে, সেই আপনি তো জানেন যে ইউরোপ আমেরিকাতে ফুল ডিসপ্লে, মানে আপনার 20 ফুট কন্টেনারের সমান যে লরি ভ্যানগুলো রয়েছে, কভার ভ্যানগুলো রয়েছে, এটার টেলিভিশন সেট করে, একেবারে 20 ফুট টেলিভিশন সেট করে সেখানে ইউনূস সাহেবের ছবি এঁকে বিকৃতভাবে নানা রকম স্লোগান দিয়ে কথাবার্তা দিয়ে লন্ডনে তারা যে কর্মকাণ্ডটা করলো, যে কাণ্ড তারা ঘটালো, এটা ভূতেও এই কাণ্ড ঘটানোর সাহস পাইত না। কোনো ভূত আমি দেখিনি এখন পর্যন্ত, এরকম কোনো রাজা, বাদশাহ, সম্রাট, মহারাজা। ভূত সাধারণত বদমাইশি করে গরিব কৃষকের সাথে, পেতনি সাধারণত বদমাইশি করে ওই জেলে মাছ ধরে, তাকে ভয় দেখে ওখান থেকে কিছু মাছ নিয়ে যায়,
আমরা সেই মেসোভূত, মেসোপত্নী, পেতনি এগুলোর কথা শুনেছি। কিন্তু কোনো সেনাপতি, কোনো মন্ত্রী, কোনো এমপি, এরকম শক্তিশালী মানুষ, পুলিশের কোনো ওসি, কোনো ডিসি, কোনো আইজি, তাদের ধারে কাছে ভূত গিয়েছে, পেতনি গিয়েছে আমরা দেখিনি। তো এইবারই প্রথম আমরা দেখলাম যে ভৌতিক একটা, যেটা মানে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এবং যে হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সেখানে আওয়ামী লীগ যে ভৌতিক কর্মকাণ্ড করেছে এরকম আমরা কখনো দেখিনি, যা কিনা সরকারে যারা কর্তাব্যক্তি তাদেরকে উৎসাহিত করেছে, ভীত সন্ত্রস্ত করেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ডে। একেবারে সর্বশেষ তারা যে ভৌতিক কাণ্ডটি ঘটালো, যেটা আমরা কেউ কল্পনাও করিনি, মাহফুজ সাহেব যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন, তিনি যে আমেরিকাতে যাবেন বা গেছেন আমরা তো জানি না, এই বাংলাদেশে তিনি নীরবে নিভৃতে গিয়েছেন। আর সেখানে একটা কনসুলেট অফিস, এটা ছোট একটা অফিস, আমাদের যাকে বলা হয় দূতাবাসগুলোই খুব বড় এস্টাবলিশমেন্ট না। বড় বড় শহরে ধরেন আমাদের যে কয়টি দূতাবাস রয়েছে সবচেয়ে বড় দূতাবাস এস্টাবলিশমেন্ট রয়েছে সেটা হলো যাকে বলা হয় ভারতে, দিল্লিতে। আর কনসুলেট যেমন কলকাতাতে একটা কনসুলেট আছে, আগরতলাতে একটা কনসুলেট আছে, ছোট্ট একটা অফিস, অল্প কয়েকজন স্টাফ সেখানে থাকে। তো নিউ ইয়র্কে যে কনসুলেট অফিস রয়েছে এটা খুব বেশি বড় অফিস না, ছোট একটা অফিস। তো সেই নিউ ইয়র্কের কনসুলেট অফিসে একটা ছোট অনুষ্ঠান হবে ঘরোয়া পরিবেশে। তো সেখানে মাহবুব সাহেব গেছেন, আর সেই জায়গাতে তাকে কেন্দ্র করে ডিম মারা, দরজায় লাথি দেওয়া, সে কি যে ভৌতিক, এমন ভূত আমি কখনো দেখিনি। মোটা মোটা তাজা তাজা আমেরিকান পুলিশ তাদেরকে ধাক্কা মেরে, আমেরিকান পুলিশকে দেখেন ওখানে সব লোক জমের মতো ভয় পায়। সেখানে যদি কোনো আমেরিকান পুলিশ লাল কার্ড দেখায়, বাঁশিতে ফু দেয়, গাড়ি থামাতে বলে, মনে হয় যেন হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। তো সেই রকম ডজন ডজন পুলিশ, মোটা মোটা পুলিশ, এদেরকে ধাক্কা মেরে অসভ্য ভাষায় গালি দিয়ে ভূতের মতো করে যেভাবে মাহফুজ সাহেবের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, এই ঘটনা মানে আওয়ামী লীগ যে একটা ভৌতিক দল, এরা যে ভবিষ্যতে কি করবে আর কি কি ভৌতিক ঘটনা ঘটাবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আওয়ামী লীগের ইতিহাস ভালো না। তারা সেই নিজেরা বোমা মারছে, মেরে তারপরে আগুন লাগাই দিয়েছে, দিয়ে ওই জামাত এবং বিএনপি যে 2014 সনের যে আন্দোলন এবং 2015 সনের আন্দোলন, দুটো আন্দোলন, এই দুটো আন্দোলনকে পুরো বুমেরাং করে দিয়েছে। নিজেরা বোমা মেরেছে, নিজেরা মানে বিএনপি যদি একটা বোমা মেরে থাকে আওয়ামী লীগ দুটো মেরেছে, জামাত যদি দুই জায়গায় আগুন লেগে থাকে বিএনপি আওয়ামী লীগ দুই জায়গায় আগুন লেগেছে, লেগিয়ে আবার জামাত এবং বিএনপির প্রত্যেকটা লোকের জেল খাটিয়েছে। এটা হলো তাদের অবস্থা। ওই যে দেখেন গান পাউডার দিয়ে যে সেরাটনের সামনে বাস পুড়িয়ে মারার ইতিহাস, এটা কি আওয়ামী লীগের না? এটা কি বিএনপি পেরেছে? জামাত পেরেছে? কখনো তারা সেই কাজগুলো পারেনি। তারপরে যে গায়েবী মামলা, বাংলাদেশে কোনোদিন গায়েবী মামলা ছিল? এটা কারা আবিষ্কার করেছে? এই যে আমি দামি নির্বাচন, এই আওয়ামী লীগের আবিষ্কার। রাতের ভোট, আমরা কেউ কল্পনা করতে পেরেছি 2018 সনে রাতের ভোট হয়ে যাবে? বিনা ভোটে একটা নির্বাচন করে 5 বছর থাকবে, এটা কি বাংলাদেশে কোনো ভূতে কল্পনা করেছে? এরকম বহু অসংখ্য মানে অঘটন ঘটন যে পটিয়সী, এরকম শত শত লোক ছাত্রলীগে আছে, যুবলীগে আছে, আওয়ামী লীগে আছে। তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক কিছু করতে পারে। দেখা গেল এক জায়গাতে গিয়ে 100 হঠাৎ এক রাতে 1000 গরু চুরি হলো। সেই গরু হয়তো তাদের নিজের লোকদের তারা চুরি করলো, অন্য জায়গায় বিক্রি করে দিল, নাম দিয়ে দিল অন্য একটা রাজনৈতিক দল, ধর্মকর্ম করে ভালো মানুষ, তাদের নাম দিয়ে দিল এরা গরু চুরি করে। পত্রপত্রিকা আসলো গরু চোর, গরু সহ অমুক নেতা ধরা পড়ছে, 100 গরু চোর, 100 গরু চুরি করে নিয়ে যাচ্ছিল, চোর সহ ধরে নিয়ে আসছে। তো দেখা গেল সেই এলাকার একজন হাবাগোবা টাইপের ইউনিয়ন পর্যায়ের একজন ভদ্রলোক মানুষ, তাকে আগেই তারা ধরে রেখেছিল, আর গরুও তারা সরাই ফেলছিল। এই 100 গরু সহ কোনো একটা মাঠের মধ্যে সেই লোকের একটা ছবি তুলে তারপরে ছেড়ে দিল যে গরু চুরি করছে। এরপর পুলিশকে টেলিফোন করে বলে দিল, এমনি তো 100 গরু যদি কোনো এলাকা থেকে চুরি হয়ে যায় পুলিশের তো মাথা খারাপ। পুলিশ খুঁজতে গিয়ে যখন পুলিশ সেই লোকসহ গরু সহ ধরে ফেললো, তখন পুলিশের এত কিছু চিন্তা করার সময় থাকে না, পত্রপত্রিকায় নিউজ চলে আসলো অমুকে গরু চুরি করেছে। এরকম দুষ্ট বুদ্ধি, মানে দুষ্ট বুদ্ধি, ভৌতিক বুদ্ধি আওয়ামী লীগের কোনো অভাব নেই। আর সেই দুষ্ট বুদ্ধি তারা মানে প্রয়োগ করবে, অতীতে করেছে এবং খিলখিলিয়ে তারা হেসেছে। এখানে যেখানে যেরকম দরকার, যেখানে চুলকানি দরকার, যেখানে মানে সন্ত্রাস করা দরকার, যেখানে অপরাধ করা দরকার, যেখানে ঘরের মধ্যে ই করা দরকার, এটা তারা সবকিছু করতে পারে। দে ক্যান ডু এনিথিং। মানে এটা মানে আপনি
না বললে বিশ্বাস করবে না কিছু ঘটনা। মাঝে এটা সবসময় তো সিরিয়াস কথা বলি, এটা হাসির কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিসি, দুজন ভিসি, একজন বর্তমান আর একজন সাবেক, দুজনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ জামানাতে। তা আমি এরকম একটা অনুষ্ঠান একটা 5 স্টার হোটেলে হচ্ছে শেরাটনে। আমি তখন এমপি না, আমি তখন আওয়ামী লীগ থেকে ডিরিল, এটা শন বললে আপনারা বুঝে যাবেন, কাজে আমি শন বললাম না। তো আমি একজন ভিসি, যিনি চলমান ভিসি, তার পাশে আমি বসছি। তো তিনি প্রথমে চিনতে পারেনি, পরে যখন চিনলেন তিনি খুব বললেন যে ভাই আপনার খুব ভক্ত, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো, আপনার ছেলে আমার ছেলে ক্লাসমেট ছিলেন ঢাকা কলেজে, ইত্যাদি ইত্যাদি ক্লাসমেট ছিল, আপনার কথা খুব দেখি ঠেকি। তা আমি তারা বললাম যে ভাই আপনি যেভাবে আমার সাথে মানে জড়াজড়ি করে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলছেন, আমি তো এখন বিএনপি করি বা আওয়ামী লীগ থেকে দূরে, ওই দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী সাবেক ভিসি বসে আছে, সে চোখ গোল গোল করে এটা দেখছে। তো কাজেই সে যদি তার নেত্রীর কাছে গিয়ে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে যে আপনি কারে ভিসি নিয়োগ দিয়েছেন, সে তো গোলাম মোল্লার অনেক সাথে এইভাবে কথাবার্তা বলছে। তো এই কথা শুনে ভিসি সাহেব বললেন যে আপনি সঠিক বলেছেন রনি ভাই, ও পারে না এমন কোনো কাজ নেই, ও সব করতে পারে। এই আমাদের দুজনের ছবি যদি নিয়ে সে প্রধানমন্ত্রীকে দেয়, এটা তার পক্ষে অসম্ভব কিছু না। তো বুঝেন, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার সাপোর্টার। তো সেই আওয়ামী লীগ এই যে লন্ডনে যে মহড়া দিল, নিউ ইয়র্কে যে মহড়া দিল, গুলিস্থানে, যাত্রাবাড়িতে, মোহাম্মদপুরে যে মহড়া দিল, এবং কয়েকদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে স্বামী ওসমানের লোকজন মশাল মিছিল করেছে রাতে, যে জিনিসগুলো করছে, এরপরে তারা একটার পর একটা কাজ করেই যাচ্ছে যে আপনি তাদেরকে বাদ দিতে পারছেন না। ফলে এই যে ভৌতিক কর্মকাণ্ড, মানে এটা রাজনীতিকে অশান্ত করে তুলছে। আপনি সম্মুখ সমরে অনেককে পরাজিত করতে পারেন বা নিজে পরাজিত হতে পারেন, কিন্তু ভূতের সাথে আপনি কোনোদিন পারবেন না। গেরিলা যুদ্ধ প্রচন্ড রকম খারাপ একটা জিনিস। ভূত মানে আমরা ওই যে যেটা মিস্টার ইন্ডিয়া একটা বিখ্যাত সিনেমা রয়েছে, অমরেশ পুরী, তারপরে অনিল কাপুর, শ্রীদেবী, চমৎকার একটা অসাধারণ একটা ছবি মিস্টার ইন্ডিয়া। তো সেই মিস্টার ইন্ডিয়াতে যে ভ্যানিশ হয়ে গিয়ে যেভাবে ভিলেনকে মানে ঘুষাঘুষি করে, নাক ফাটিয়ে দেয়, লাথি মারে, কিল মারে, কাতুকুতু দেয়, তো এই যে অসাধারণভাবে অভিনয় করেছেন দুজন মানে তিনজন মানে সুপারস্টার, অমরেশ পুরী, অনিল কাপুর এবং শ্রীদেবী, এটা না দেখলে বুঝতে পারবেন না। এখন আওয়ামী লীগকে যেভাবে দৃশ্য থেকে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে যেভাবে ভূত বানানো হয়েছে, ফলে এই ভূতের আক্রমণ কিভাবে বর্তমান এবং আগামী রাজনৈতিক নেতৃত্ব মোকাবেলা করে, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।